নমস্কার। এবার 15ই আগস্ট অর্থাৎ কিনা গতকাল লালকেল্লা থেকে ইতিহাসের সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা দিয়েছেন, বেশ করেছেন। একবার যখন প্রধানমন্ত্রী হতে পেরেছেন তখন যত খুশি বিদেশ ঘুরে বেড়ান, যেখানে সুযোগ পান লম্বা লম্বা বক্তৃতা দিন, কারো বলার কিচ্ছু নেই। তো তার উপর দেখলাম সামনে কাগজ ছিল, জলের গ্লাসও ছিল এবং পাগড়ি দিয়ে একটা কান ঢাকা ছিল, ফলে সেখানে হেডফোনও থাকতে পারে। তা উনি সাংবাদিকদের সামনাসামনি হতে ভয় পান, সেখানে জল টল খেয়ে একাকার করেন, কিন্তু শুনে বা দেখে বক্তৃতা দিতে পারবেন না এটা কেউ বলেনি, বলবেও না। ভালোই দেন দেখে দেখে বক্তৃতাটা, কিন্তু সেটা কথা নয়। এই কথাগুলো বলছি কারণ আসল চমকটা ছিল বক্তব্যে। অন্যান্য বিষয় এখন ঢুকবো না, যেহেতু এটা বাঙালির সঙ্গে সম্পর্কিত একটা বিষয়। আমি দুটো পয়েন্ট এখানে উল্লেখ করব। তা প্রথম চমক হলো এই যে উনি বক্তৃতায় আরএসএসকে প্রশংসায় ভরিয়ে দিলেন। তা উনি আরএসএস এর লোক, এটা নতুন কিছু নয়, পৃথিবীর সবাই জানেন। কিন্তু চমকটা কোথায় না, এই প্রথম নিজের সংগঠনকে কেউ প্রশংসা করে ভর্তি করে দিলেন প্রধানমন্ত্রীর ভাষণে লালকেল্লা থেকে। তা রাহুল গান্ধী যদি বলতেন কংগ্রেসের মতো দল হয় না, কল্পিত অবস্থা। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন এবং ভাষণ দিতে উঠে বললেন যে কংগ্রেসের মতো ভালো দল ভূভারতে আর কিছু নেই, কিংবা ধরুন মমতা হলেন প্রধানমন্ত্রী, আবারও কল্পিত অবস্থা। তিনি মঞ্চে উঠে বললেন লালকেল্লার সামনে যে সকল দলের সেরা হলো তৃণমূল কংগ্রেসের ধারে কাছে আর কেউ নেই, আর কেউ লাগে না, বাকি সমস্ত কিছু ভুলভাল। তাহলে যেরকম কেলেঙ্কারি হতো, এক্ষেত্রেও সেটাই হলো। তো এক্ষেত্রে অবশ্য মোদি আরএসএসকে রাজনৈতিক সংগঠন বলেননি, বলেছেন এনজিও। এনজিও বলেই চালিয়ে দিয়েছেন। যদিও পৃথিবীর সবাই জানে যে আরএসএস হলো রাজনৈতিক দলের বাবা, বিশেষ করে বিজেপিকে তারা কান ধরে ওঠায় এবং বসায়। কিন্তু মোদি সম্ভবত ভেবেছেন সেটা আর কেউ জানে না, কেউ টেরও পায়নি। তো বিনাশকালে খুব সম্ভবত এরকম বুদ্ধি নাশ হয়। যাই হোক, আমার মুখে কেন শুনবেন, উনি কি বলেছেন আরএসএস নিয়ে সেটা ছোট্ট করে শুনে নিন। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है एक प्रकार से। তো এর কৌতূহলোদ্দীপক ব্যাপারটা কি বলুন তো। ইন্টারনেটে আমরা যারা ঘুরি সেখানে মাঝে মধ্যেই দেখতে পাই সমাজ মাধ্যমে একটা ইয়ার্কি খুব চালু, যে আরএসএস এর একজন, কেবলমাত্র একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারলেই 1000 টাকা পুরস্কার, 1000 বা 500 বা 10,000 যাই হোক। তো এগুলো মূলত ইয়ার্কি, এবং এই পুরস্কারটাও আজ পর্যন্ত কেউই পাননি। কারণ আমরা সবাই জানি যে ওদের এবং ওদের সহযোগী সংগঠনদের ইতিহাস হলো মূলত ব্রিটিশের দালালির ইতিহাস। সেটা কীরকম, ধরুন যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল, কংগ্রেস শুদ্ধ সবাই জেলে বন্দি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে, তখন এটা শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরিতে আছে, তখন ওনারা কি করছিলেন, ওনারা ব্রিটিশের জন্য হিন্দু যুবকদের উৎসাহ দিয়ে যাতে তারা সেনাবাহিনীতে যোগ দেয়, যুদ্ধের পক্ষে যায়, তার ব্যবস্থা করছিলেন। একবারের জন্য জেলে টেলে যাননি, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ওই সময় একবার মাত্র জেলে যাওয়ার উপক্রম হয়েছিল, সেটা হচ্ছে বিহারের একটা শহরে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে। তো তাকে পুলিশ আটকে রেখে ছেড়ে দেয়। ভাবুন, সারা ভারতবর্ষ যখন লড়ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, ওনারা তখন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিলেন। তো এইটা হলো ব্যাপার। এবং তার আগে, ঠিক তার আগে, যখন সুভাষচন্দ্র বসু ইংরেজের বিরুদ্ধে কঠোর আন্দোলনের পরিকল্পনা নিচ্ছেন, ঘোষণা করছেন, তখন ওনারা কি করেছিলেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে বলেছিলেন দেশদ্রোহী। তো এছাড়াও মুচলেকা টুচলেকা নানা রকম গল্প তো আছেই। তো সে আজকের এই ছোট্ট জিনিসে লম্বা করে ব্যাপারটা লাভ নেই। তো এইটা হচ্ছে ওনাদের বিরুদ্ধে অভিযোগ, এবং অভিযোগগুলো মোটের উপর ঠিক।
তো লক্ষ্য করে দেখবেন যে মোদিও কিন্তু স্বাধীনতা সংগ্রামের ধার পাশ দিয়েও যাননি আরএসএস প্রসঙ্গে বলতে গিয়ে। কি বললেন? বললেন যে 100 বছর ধরে ওরা রাষ্ট্রের সেবা করেছে। তো কথাটা মোটেই ভুল বলেননি। যখন ব্রিটিশ আমল ছিল, রাষ্ট্রশক্তি ছিল ব্রিটিশের, তখন ওরা তার সেবা করেছে, এবং যারা ভারতীয় লোকজন, ভারত প্রেমী, তারা বলবে দালালি করেছে। ফলে আমরা এতদিন ধরে যা বলে আসছি বা যে সমস্ত অভিযোগগুলো শোনা যাচ্ছে, সেটাকে মূলত সমর্থন করেই কিন্তু মোদি বললেন, যদিও প্রশস্তি করার চেষ্টা করেছেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামে যে বিন্দু বিসর্গ অবদান আরএসএস এর আছে, এটা উনি বলে উঠতে পারেননি। তো এইটা গেল ভাষণের প্রথম পয়েন্ট। আমি দুটো পয়েন্ট বলবো বলেছিলাম। দ্বিতীয়টা হলো অনুপ্রবেশ সংক্রান্ত। সেটা কিন্তু সোজাসুজি বাঙালির স্বার্থের সঙ্গে সংযুক্ত। কারণ কি না, এই মুহূর্তে 2025 সালে অনুপ্রবেশের অজুহাতে ভারতের সর্বত্র ধরা হচ্ছে বাঙালিদের, এবং শুধু ধরা হচ্ছে না, একদিন আগে খবর পাওয়া গেল মহারাষ্ট্রে একজনের দুটো কান কেটে নেওয়া হয়েছে। তার আগের দিন আমরা খবর পেয়েছিলাম যে একজন ভদ্রলোক, আজকাল এখন আর শ্রমজীবী মানুষ নয়, তিনি গিয়েছিলেন নয়ডায় একটা হোটেলে থাকতে ছেলেকে নিয়ে, সেখানে বাংলাদেশি বলে তাকে হোটেলে থাকতে দেওয়া হয়নি। তার আগে আমরা শুনেছিলাম যে পেলোডারে তুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাঙালি পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাঁটাতারের ওপারে, এবং তারা এখনো ফিরে আসতে পারছেন না। তো এরকম অজস্র ঘটনা আছে, নতুন কিছু বলার নেই। তো ভারতবর্ষের সর্বত্র এরকম লাঞ্ছনা, অপমান, অত্যাচারের শিকার হচ্ছে বাঙালিদের, এবং বেআইনিভাবে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হচ্ছে অনেককে বাংলাদেশে। তো ফলে এই জিনিসটা বাঙালির স্বার্থের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। তো সেটা নিয়ে কি বললেন মোদি? কি একবারও বললেন বাড়াবাড়ি হচ্ছে? না, বলেননি। প্রসঙ্গটাতে উনি এসেছেন, কিন্তু বাড়াবাড়ি হচ্ছে এবং এটা নিয়ে উনি নজর রাখবেন এবং দেখবেন যে বৈধ নাগরিকদের যেন কোনো লাঞ্ছনা না হয়, সেসব কিচ্ছু বলেননি। বরং যেটা বললেন সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের ধরে বেশ করেছি, আরও ধরবো, ঠিক এই এই ভাষায় নয়, কিন্তু মূলত বক্তব্যটা এই। অর্থাৎ বাঙালির যেই লাঞ্ছনা হচ্ছে, অত্যাচার হচ্ছে, কোন বাঙালি? যারা সব থেকে বেশি রক্ত ঢেলেছে স্বাধীনতার জন্য, তাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে লাঞ্ছনা, অত্যাচার, দুর্ভোগগুলো হচ্ছে, এগুলো নিয়ে ওর যে কিচ্ছু এসে যায় না, শুধু তাই নয়, বরং বোঝা গেল ওটাই হচ্ছে নীতি, ওটাই হচ্ছে ওর লক্ষ্য। তা কি বলেছেন একটু শুনুন। देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं, और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। और इसलिए मेरे प्यारे देशवासियों, जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है। তা এই নির্লজ্জ অনুতাপহীন বক্তব্যের পর যেটা রামশ্যাম যদুমধু বললেন না, 15ই আগস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বয়ং লালকেল্লা থেকে দাঁড়িয়ে বললেন, তারপর থেকে কিন্তু বাঙালির ক্ষত বাড়ছে, বাঙালির ক্ষত কমছে না। 15ই আগস্ট স্বাধীনতা দিবস 100 বার সেটা আনন্দের দিন, কিন্তু যা দাঁড়াচ্ছে এবং যা দাঁড়িয়েছে, 15ই আগস্ট কিন্তু এখন হয়ে দাঁড়াচ্ছে বাঙালির জাতীয় শোকের দিনও। তা এটা কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু মোদি এসে পুরো সমস্ত কিছুর উপরে চলে গিয়ে, ঊর্ধ্বে চলে গিয়ে বাঙালিকে যেদিকে নিয়ে যাচ্ছেন, সেটা সব মিলিয়ে হয়ে দাঁড়াচ্ছে যে 15ই আগস্ট বাঙালির জাতীয় শোকেরও দিন। এটারও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কেন না, ওই দিন বাঙালি আর পাঞ্জাবিদের টুকরো করে দেওয়া হয়েছিল, কোনো রকম কোনো মতামত না নিয়ে, গণভোট ছাড়া। কাদের টুকরো করা হয়েছিল? যারা সব থেকে বেশি রক্ত ঢেলেছিল ওই দিনটা আনার জন্য। তো তারপর তার আগে ছিল বাঙালিরা ছিল ভারতবর্ষের সব থেকে সমৃদ্ধ জাতি, যদিও মন্বন্তর দুর্ভিক্ষের পর সেটা অনেকটা ধাক্কা খেয়েছিল, কিন্তু তারপরেও সমৃদ্ধির একটা উচ্চ জায়গায় ছিল বাঙালিরা। সেই সমৃদ্ধ জাতির কি অবস্থা হয়েছিল দেশভাগের পর? সমস্ত ব্যাংক, প্রায় সমস্ত ব্যাংক কলকাতার, তারা লাল বাতি জ্বেলেছিল। শিল্প এক এক করে উঠে গিয়েছিল, লাটে উঠেছিল।
সিনেমা শিল্প ধ্বংস হয়েছিল, যে বড় বড় স্টুডিওগুলো ছিল, নিউ থিয়েটার্স বা ভারতলক্ষ্মী, সব কটা বন্ধ হয়ে গেছিল। এবং এটা কতদিনের মধ্যে? মাত্র 10 বছরের মধ্যে, অর্থাৎ কিনা 47 থেকে 57, 10 বছরের মধ্যে পুরোটা হয়ে গিয়েছিল। তারপর যা হয়েছে তা মোমেন্টাম, ধ্বংসযজ্ঞের ভরবেগে একটা জিনিস গড়িয়ে গেছে। তো 76-এ সেই কুখ্যাত মন্বন্তর, তারপর এত বড় পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ আর হয়নি। তো 76-এ অনেক বেশি লোক মারা গিয়েছিলেন, এখানে তেমন কেউ মারা যাননি এইভাবে। কিন্তু 76-এর পর যেটা করা হয়েছিল সেটা হলো তাঁতিদের পদ্ধতিগতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারপরে এই পদ্ধতিগত ধ্বংসযজ্ঞ ভারতবর্ষের ইতিহাসে আর কিছু হয়নি। এবং ওখানে ছিল শুধু তাঁতিরা নয়, গোটা সমাজের ফেব্রিকটা, যে কাঠামোটা, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখানেও অবিকল সেই জিনিস হয়েছে। সেটা গেল এপারে। আর ওপারে 5 বছরের মধ্যে রক্ত ঢালা শুরু হয়ে গিয়েছিল 47-এর পরে, এবং এখনো আজ এই 71-71 পেরিয়ে 2025 পর্যন্ত সেটা শেষ হয়নি। এপারে বাঙালি পেয়েছে ক্রমাগত অশ্রদ্ধা, এবং ওপারে যে কি হচ্ছে সেটা আলাদা করে বলার কিছু নেই। জাতিটা দ্বিখণ্ডিত না হলে যে উচ্চতায় যেতে পারতো তার ধারে কাছেও কোথাও পৌঁছয়নি। ফলে এটা কিন্তু বাঙালির পক্ষে একটা জাতীয় শোকেরও দিন। এবং শুধু এটুকুই নয়, 15ই আগস্ট যা হয়ে দাঁড়াচ্ছে সেটা বাঙালির জাতীয় বিস্মৃতিরও দিন। কারণ এই যে ট্র্যাজেডিটা বাঙালির উপর ঘটেছে সেটা মনে কেউ রেখেছে বললে আর মনে হয় না। এখন ভারতীয় টিভি দেখলে মনে হয় যে সুনীল শেট্টি, জনৈক বলিউডি অভিনেতা, তিনি যেন টিউবওয়েল হাতে নিয়ে ভারত স্বাধীন করেছিলেন, হাবভাব সেরকমই। তো দেখলে মনে হয় না যে লড়াইটা ব্রিটিশের সঙ্গে ছিল, পাকিস্তানের সঙ্গে নয়। ওই আরএসএস এর যে ভাবভঙ্গি ছিল সেটা এখন বলিউড, মূলধারার বলিউড এবং টিভি মিডিয়া তারা নিয়ে নিয়েছে। দেখলে মনে হয় পাকিস্তানের সঙ্গে মূল যুদ্ধ, সেটা করেই স্বাধীনতা পাওয়া গেছে। ফলে আমাদের যেটা মনে রাখা উচিত ছিল যে 1942 কোনো লাভ স্টোরি নয়, এক লড়কি কো দেখেছি, এরকম একটা এরকম গান করার জিনিস ভারত ছাড়ো আন্দোলন ছিল না। এবং ওই যে ইয়ে বতন ও বতন বলে বিভিন্ন গান হয়, যেগুলোকে দেশপ্রেমিক গান বলে চালিয়ে দেওয়া হয় টিভি এবং মিডিয়া, সেগুলো গেয়ে কোশ্চিনকালেও কেউ প্রাণ দেননি স্বাধীনতার জন্য। কিন্তু বিস্মৃতির দিন কেন না, কচি কাঁচারা এগুলোই দেখছে, এগুলোই শিখছে। ভুল ভাঙানোর কেউ নেই, কারণ মিডিয়ার যে সংস্কৃতি কেন্দ্র তৈরি করা আছে সেখানে কেবল এবং কেবলমাত্র শাইনিং শকুনদের রাজত্ব, যারা বাঙালিকে অপদার্থ প্রমাণের ঠিকা নিয়েছে। এছাড়া আর কোনো তাদের কাজ নেই, কারণ তারা হিন্দি বলয় দালালি করে বাঙালিকে অপদার্থই প্রমাণ করে চলেছে। তো যা হয়ে দাঁড়িয়েছে, এপারে শকুন এবং ওপারে রাজাকারদের উন্মুক্ত বিচরণ ভূমি। এবার ওপারে তো আরো ভয়ানক অবস্থা, তারা শুধু 47 না 71ও সম্পূর্ণ ভুলিয়ে দিতে চায়। তো ফলে এই 15ই আগস্ট যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাঙালির জাতীয় বিস্মৃতিরও দিন। এবং শুধু এখানেই শেষ নয়, ওই দিনটা হয়ে দাঁড়াচ্ছে বাঙালির জাতীয় অপমানেরও দিন। ওই দিনটার জন্য বাঙালি পেয়েছে নতুন একটা তকমা, অনুপ্রবেশকারী। বিজাতীয় ভাষায় যেটা মোদি বললেন সেটা হলো ঘুষপেটিয়া। তো কারা দিচ্ছে এই তকমা? যাদের ইতিহাস আগেই বললাম হলো মুচলেকার, ভারত ছাড়ার সময় যারা ভারত ছাড়ো আন্দোলনের সময় যারা ব্রিটিশের দালালি করেছিল, যারা দেশপ্রেম বলতে বোঝে বেওসা, ভারত ছাড়ো বলতে যাদের একটা জিনিসই যারা বোঝে সেটা হলো যে ভারতবর্ষের টাকা মেরে লন্ডনে গিয়ে মধুচন্দ্রিমা। তো এই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা এখন বুক বাজিয়ে দেশোদ্ধার করছেন, আর সুভাষ বসুর বংশধররাই নাকি এখন বাংলাদেশি। তো এইবারের 15ই আগস্ট সেই জন্যে বাঙালি জাতির জাতীয় অপমানেরও একটা দিন। কিন্তু এইগুলো হলো খারাপ কথা, শুধু এইটুকুই নয়, এবার আরও কিছু আশার আলোও আছে। 15ই আগস্ট এবার অন্তত বাঙালির যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে বাঙালির ঘুরে দাঁড়ানো শুরু করারও দিন। তো যা যা বললাম এর আগে, সবকটা রিমাইন্ড করে ফেলা যাবে না, অন্তত এখনই করে ফেলা যাবে না, কারণ জল অনেক দূর এগিয়ে গেছে, 75 বছরের বেশি গড়িয়ে গেছে। কিন্তু এইটুকুই বলা যায়, জোরে জোরে বলা যায় যে 15ই আগস্ট কিন্তু বলিউডের সম্পত্তি নয়, বাংলার সিনেমা হল বলিউডের সম্পত্তি নয়। বাঙালি কিন্তু সেই দিন পেরিয়ে এসেছে যখন সে সোনামুখ করে নিজ ভূমে পরবাসী হবে। বাঙালি পরবাসী আর হবে না। জোর দিয়ে বলার সময় এসে গেছে যে অনুপ্রবেশকারী, এটাই একটা অশ্লীল শব্দ।
শব্দটার উত্থান হয়েছিল একটা পাপ কর্ম থেকে, সেটার নাম হলো দেশভাগের পাপ। ভারত রাষ্ট্র সেই পাপের কিভাবে নিরসন করবে সেটা ঠিক করুক, কিন্তু তার দাম বাঙালি যথেষ্ট দিয়েছে, আর দাম দেবে না। এইগুলো বলার সময় কিন্তু এসে গেছে। তবে এই সমস্ত লক্ষ্য যে এক্ষুনি অর্জিত হবে তা না, এগুলো কিঞ্চিত দূরের কথা। এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হলো সবে সিনেমা হলে, বাংলার প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে একটা করে বাংলা সিনেমা বাধ্যতামূলক হচ্ছে, খুব সামান্য। আর নিবিড় সংশোধনী, যেটা আশঙ্কা করা হচ্ছিল এনআরসির আগের ধাপ, যেটা করে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হবে, তার বিপক্ষে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ কেবলমাত্র এসেছে। ফলে বাঙালি যদিও রুখে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এটা যুদ্ধের সবে শুরু, আসল গোলপোস্ট অনেক দূরে। আমরা আশা করব যে বাঙালি জাতি সেই লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে শুধু পৌঁছবে তাই নয়, সেটা ছাড়িয়ে আরও বহু দূর এগিয়ে চলবে। জাতি একটা ধ্বংসের মুখে যখন দাঁড়ায়, তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু এইসব জিনিস ঘটে। তো সেসবের ধারা বিবরণী দেওয়ার জন্য আমরা থাকবো। আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে অতি অবশ্যই আসুন, এবং আমাদের এই নিয়ে বইপত্রও আছে। পুটিরামের উল্টো দিকে, কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে আমাদের দোকান, এলে অতি অবশ্যই একবার ঢু মেরে যাবেন, কেনাকাটির জন্য নয়। আমাদের যারা নিয়মিতভাবে দেখছি এবং যারা বলছি, যারা লিখছি, সবার মধ্যে একটা যোগাযোগ থাকা উচিত এই জন্য। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।